আসসালামু আলাইকুম। আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। ভিডিওটা যে উদ্দেশ্যে তৈরি করতেছি সেই উদ্দেশ্যটা আগে বলে নেই। উদ্দেশ্যটা হলো, আমি একটা জিনিস আসলে অ্যানালাইসিস অনেক দিন থেকে করতেছি যে আমাদের বাংলাদেশেই কি বাইকের দাম এত বেশি, নাকি আদার্স কোনো দেশে বাইকের দাম বেশি, বা আদার্স কোনো দেশে বাইক এ পরিমাণ প্রাইসে বিক্রি হয়। এখন আসেন আমাদের বাংলাদেশের মার্কেট পার্সপেক্টিভ ভিউ থেকে, বাংলাদেশের মার্কেটে প্রাইসটা এত বেশি হয় কেন। ভিডিওটা একটু বড় হবে আর ভিডিওটা সকলে দেখার অনুরোধ থাকবে, কারণ এই কারণে আমি চেষ্টা করছি বিশদ একটা বিবরণী আকারে আপনাদেরকে দেখানোর জন্য বা তুলে ধরার জন্য যে প্রাইসটা কেন বেশি হয়। মেন রিজনগুলো, ইভেন ব্যবসায়ীদের কিছু খামখেয়ালিও আছে, আমাদের ইউটিউবারদের কিছু খামখেয়ালি আছে, এই কারণগুলোতে বাইকের প্রাইস বৃদ্ধি পায়। এখন আসেন প্রথম অবস্থায় মার্কেটের কারণে প্রাইসটা কেন ভ্যারি করে। আপনি দেখেন, ইন্ডিয়াতে একটা বাইক যেটা সেল হচ্ছে ইয়ামাহা R15 ভার্সন 4, ইয়ামাহা R15 ভার্সন 3, এটা ইন্ডিয়াতে সাপ্লিদের বাইক বলা হয়। আপনি ইন্ডিয়াতে যান, গেলেই দেখবেন ইন্ডিয়াতে এই দুইটা বাইক সবচেয়ে কম টাকার ভিতরে, ইয়ামাহার R3-র পর অনেক কম টাকার ভিতরে এই বাইকটা পাওয়া যায়। সো সাপ্লিরা এই বাইকটা বেশি কিনে, আর ইন্ডিয়াতে এই বাইকটা 3 লাখের আশেপাশে প্রাইস। সো এই প্রাইসে এই বাইকটা আমার বলা চলে যে একটা ভ্যালু ফর মানি ইন্ডিয়ার কারণে। এখন আপনি অনেকে কোশ্চেন করতে পারেন, তাহলে বাংলাদেশে এত প্রাইস কেন। বাংলাদেশে বাইক আমদানির ক্ষেত্রে বা বাইক ম্যানুফ্যাকচারের ক্ষেত্রে এতদিন আসলে কোনো রুলস বা দরাবান্ধার নিয়ম ছিল না। এখনও যে আছে তা কতটুকু কার্যকারী হচ্ছে বা তা কতটুকু মানে দেখা যাচ্ছে সময় উপযোগী, সেটা আসলে কেউই বলতে পারবে না। আমাদের বাংলাদেশে সবসময় বাইক যারা ম্যানুফ্যাকচার করে, বাইক যারা সেল করে, তারা কিছু টেকটিক্স ফলো করে সবসময়, যে টেকটিক্সগুলো কাস্টমারের বিপরীতধর্মী হয়। এটা নিয়ে কখনো কেউ কথা বলে না, কারণ আমাদের সোকল কিছু ইউটিউবাররা অনেক কিছু করে আর কি। এটা আমি পরবর্তীতে লাস্ট পার্টে আলোচনা করব যে ইউটিউবারদের দোষেও বাইকের প্রাইস বাড়ে বাংলাদেশে। এখন আমাদের বাংলাদেশের পরিপ্রেক্ষিতে আমাদের দেশে তো অত বেশি বাইক চলাচল করে না ইন্ডিয়ার মতো, বা অত বেশি বাইক আসলে উৎপাদনও হয় না। তাহলে বাইকের দাম এত বেশি কেন? একটা ইয়ামাহা R15 ভার্সন 3 7 লাখ টাকা, 6.5 লাখ টাকা, 7.5 লাখ টাকা কেন সেল হয়? এত তো সেল হওয়ার কথা না। যদি ইন্ডিয়াতে একটা বাইক 3 লাখের ভিতর হয়ে যায়, 3 লাখ রুপির ভিতর, সেটা বাংলাদেশে অন অ্যাভারেজ 4.5 লাখ থেকে 5 লাখের ভিতরে থাকলে উচিত বা থাকা একটা দরকার। আপনারা রয়্যাল এনফিল্ডের কথা চিন্তা করেন, রয়্যাল এনফিল্ড কিন্তু কম প্রাইজে বাংলাদেশে লঞ্চ করছে শুরু থেকে, কিন্তু এখন তাদের মার্কেটে প্রাইস আবার তারাই বাড়ায় দিছে। আমি যতটুকু রয়্যাল এনফিল্ডের প্রাইস নিয়ে গাড়াগাড়ি করছি বা রয়্যাল এনফিল্ডের প্রাইস নিয়ে দেখছি, রয়্যাল এনফিল্ড হান্টারের প্রাইস এখন মেবি আগে থেকে বাড়ছে। আমি যখন ভিডিওটা তৈরি করতেছি তখন আগে থেকে রয়্যাল এনফিল্ড হান্টারের প্রাইস অনেকাংশে বাড়ছে। সেটা এখন কত বাড়ছে আপনারা সার্চ করে দেখতে পারেন, রয়্যাল এনফিল্ডের অফিসিয়াল ওয়েবসাইট আছে, অফিসিয়াল পেজ আছে, ওইখানে আপনারা দেখতে পারেন। এখন আসেন, বাংলাদেশে এই প্রাইস এত বাড়া কমার সমস্যাটা আমাদের দেশে বেশি হয় নাকি অন্য দেশেও হয়? আমি যতগুলো দেশ আর কি ভ্রমণ করছি, সবগুলো দেশেই বাইকটা আসলে শখের জিনিস, বাইকটা আসলে সকলে ইউজ করার ভেহিকেল হিসেবেই সেল হয় বেশি। আমাদের বাংলাদেশে কাস্টমারদের কিছু জিনিস আসে বা কাস্টমারদের কিছু খারাপ বদভ্যাস আছে, যেমন লাক্সারি প্রোডাক্ট আমরা বেশি কেনার চেষ্টা করি। লাক্সারি প্রোডাক্ট বলতে আমরা মানুষে বলে যে ইয়ামাহা R15 ভার্সন 4, ইয়ামাহা R15 ভার্সন 3, ইয়ামাহা R15 M, CBR যেটা 150 আছে, এইটা লাক্সারি প্রোডাক্ট। ওরা GSX-এর একটু লাক্সারি প্রোডাক্ট। লাক্সারি প্রোডাক্ট কি মানে, এটা সচরাচর সবাই দেখেন না যে রাস্তাঘাটে চালায়। এখন দেখেন, আপনি যখন একটা স্পোর্টস বাইক চালাবেন, স্পোর্টস বাইক কিন্তু রেগুলার চালানোর জিনিস না, বা স্পোর্টস বাইক এমনভাবে তৈরি করে তারা রেগুলার চালানোর জন্য এটা তৈরিও করে না। আর রেগুলার দিনে বা রেগুলার ডেতে আপনি স্পোর্টস বাইক চালালে আপনি কিছুদিন পর এইভাবে বাঁকা হয়ে যাবেন, এইভাবে মানে আপনার মাঝখান থেকে মেরুদণ্ড বাঁকা হয়ে যাবে। এখন অনেকে বলেন, অনেকে তো চালাচ্ছে তারা মানানসই হয়ে গেছে, কিন্তু আমার ক্ষেত্রে আসলে স্পোর্টস বাইকটা বেরি করে না যে রেগুলার দিনে চালানোর জন্য বা রেগুলার লাইফে স্পোর্টস বাইকটা ডে রাইডারের ইউজ করার জন্য, এটা আমার কাছে ফেভার করে না। স্পোর্টস বাইকটা আমার কাছে যেটা মনে হয় যে আপনার কন্টিনিউ ইউজ করার জন্য আপনি স্পোর্টস বাইক কিনতে পারলে, যদি চালাতে পারেন তাহলে কিনেন। নাহলে আমার মতো সেমি স্পোর্টস বাইক কিনাও যদি বিক্রি করে দিতে হয়, তাও সেটা অনেক বেশি একটা বিপদের বিষয়, কারণ টাকা পয়সা অনেকগুলো লস হয়েছে আমার। সুজুকি মনোটন বা সুজুকি SF মনোটনটা তো আমি সেল করছি, অনেক কিলো চালাইছি, কিন্তু SF-টা তো একবারে কম কিলোমিটার চালায় সেল করছি।
এই কারণে বলা চলে যে এসএফের প্রতি আমার একটু আক্ষেপ রয়ে গেছে যে এসএফ বাইকটা থেকে আমি কাঙ্ক্ষিত পটেনশিয়াল বের করতে পারি নাই। এসএফ বাইকটা আমার চালানোর ক্ষেত্রে অনেক অসুবিধা হয়েছে, সেটা না হয় আরেকটা আলোচনায় করব। আর্কেডে আমরা সবসময় লাক্সারি জিনিসগুলোকে বেশি কেনার চেষ্টা করি, তো আমরা সবাই আসলে ওই জিনিসটা একটু বেশি প্রায়োরিটি দেয়। এই কারণে কিছু কোম্পানি আছে দেখবেন তারা ইচ্ছা করে যে আমার এই প্রোডাক্টটা একটু লাক্সারিভাবে থাকুক বা আমার এই প্রোডাক্টটা একটু ভালোভাবে থাকুক, মাইরা লাইছে যে হন দেয় রে ভাই, এরম হনকে খানা পড়ে সব ধরায় লাইছে মাইকের মতো হন। সো লাক্সারি প্রোডাক্টগুলো কোম্পানিও চায় যে রাখার জন্য। এখন কোম্পানি লাক্সারি প্রোডাক্ট কেন বোঝে বা কেন আসলে কোম্পানি লাক্সারি প্রোডাক্টগুলো এত বেশি সেল দিতে চায় না? এখন দেখেন R15 ভার্সন 3 যদি রাস্তার ভিতরে সবার কাছে থাকে, যদি 4B'র মতো সবাই ইউজ করে, যদি এই ছেলেপেলেদের মতো মনোটনের মতো সবাই ইউজ করে, তাহলে এই বাইকটার আসলে কদর কমে যাবে। এখন ইয়ামাহা এমন একটা স্ট্যান্ডার্ডে চলে গেছে, তারা R15 ভার্সন বা R15 সিরিজগুলো চাচ্ছে তারা যে যারা একটু লাক্সারিভাবে বাইক চালায় বা যারা একটু দামি বাইকের প্রতি আকৃষ্ট তারা যাতে এই বাইকগুলো কিনে থাকে। কিন্তু আমাদের দেশের পার্সপেক্টিভ ভিউ থেকে এই প্রাইসের বাইকগুলো অনেক ওভার প্রাইস। যেমন আপনি সিএফ মোটো যেটা আছে, আমি সিএফ মোটো নিয়ে অনেক কথা বলছি, সিএফ মোটো ভালো না, চায়না বাইক। কিন্তু চায়না বাইক হওয়ার পরে এখন আমার এক বড় ভাই সিএফ মোটো কিনছে, কেনার পর তিনি ভালো মতো অয়েল ফিল্টার, এয়ার ফিল্টার পাচ্ছে, তিনি সার্ভিস পাচ্ছে। এই কারণে বলা চলে মোটামুটি সাস্টেনের দিকে যাচ্ছে আর কি। বাংলাদেশে প্রথম কোনো চায়না কোম্পানি সাস্টেনের দিকে যাচ্ছে। এখন আমাদের কিছু খারাপ অভ্যাসের কারণে আমরা আসলে সবসময় বাইক কেনার ক্ষেত্রে ভুগে থাকি। যেমন আমি সবসময় একটা জিনিস দেখি বা আমি সবসময় একটা জিনিস বিলিভ করি যে বাংলাদেশের মানুষ কেন ভাই এফজেড সিরিজের বাইকগুলো কিনে। এফজেড সিরিজের বাইকগুলো বাংলাদেশের ভ্যালু ফর মানি না। এখন এফজেড সিরিজের বাইকগুলোতে যে ইঞ্জিন দেওয়া হয়েছে, আমাদের হিরো এক্সট্রিমের ইঞ্জিনও এফজেড সিরিজের ইঞ্জিন থেকে অনেক বেটার। এফজেড ভার্সন 1, এফজেড ভার্সন 2 তো এখনও সেল হচ্ছে। এই সিরিজের ইঞ্জিনগুলো থেকে হিরো এক্সট্রিমের ইঞ্জিন অনেকাংশে বেটার। হিরো এক্সট্রিমে এবিএস আছে, সিঙ্গেল ডিস্ক, অবশ্য সিঙ্গেল ডিস্কের এবিএস। কিন্তু এটা যদি হিরো একটু ডুয়েল ডিস্ক দিয়ে 90,000ও সেল দেয়, 1,90,000, তাহলে আমার মনে হয় যে আপনার হিরো ভালো মার্কেট পাবে। যদি তারা ডুয়েল ডিস্ক এবিএস সহ দিতে পারে তাহলে তারা তো মার্কেটে রাজত্ব করবে। কারণ আমি যতটুকু আর কি বুঝি বা যতটুকু রিভিউ দেখছি এখন পর্যন্ত, হিরো যে বাইকটা বাংলাদেশে লঞ্চ করছে 125 সিসি, এই বাইকটা ইন্ডিয়াতে এফজেডের অনেকগুলোর সাথে, আমি ইন্ডিয়া বলেন বাংলাদেশের অনেকের ভিডিও দেখছি, এফজেড ভার্সন 1-এর সাথে এফজেড ভার্সন 2-এর সাথে রেস কম্পিটিশন দিছে। ওই জায়গায় ইনস্ট্যান্ট পিক আপে এফজেড আগায় গেলেও কিন্তু টপ এন্ডে এফজেড পিছিয়ে গেছে। এফজেডের টপ এন্ড কিন্তু অতি সহজে ওঠে না, আর এফজেডের টপ এন্ড উঠতে একটু সময় লাগে। কিন্তু হিরো এক্সট্রিম আপনি 125 বাইক চালালেও কিন্তু এটার টপ এন্ড অনেক ভালো পান বা টপ এন্ড অনেক ভালো পাওয়া যায়। সো কিছু কিছু বাইক বাংলাদেশে আসতেছে, আর কিছু কিছু বাইকের প্রাইস আসলে ওভার প্রাইসে থেকে যাবে। এটা কেন আসলে বাংলাদেশে কমে না, এর মেন রিজন হলো বাংলাদেশে এখনও দেখা যাচ্ছে আপনার ইয়ামাহা R15 ভার্সন 3, ইয়ামাহা R15 ভার্সন M, ইয়ামাহা R15 ভার্সন 4, অথবা আপনারা যে CBR, GSXR, এই বাইকগুলো বাংলাদেশে এখনও ঠিকমতো আসলে উৎপাদন হয় না। এই বাইকগুলো সব আসলে বাইরে থেকে আমদানি করে, একবারে ইনবিল্ড আমদানি করে, কোনো পার্টসই বাংলাদেশে উৎপাদন করে না, ইভেন ফিটিংও বাংলাদেশে করে না। একদম মানে বাইরে থেকে তৈরি করে, থাইল্যান্ড ম্যাক্সিমাম ইন্ডিয়া থেকে তৈরি করে নিয়ে আসে, কিন্তু থাইল্যান্ড থেকে তৈরি করে আইনা তারা এই বাইকগুলোর আসলে প্রাইস অনেক আকাশচুম্বী করে দেয়। 90% বাইকগুলো ইন্ডিয়া থেকে আসে, আর 10% বাইক আসলে ইন্ডিয়া বাদে দেখা যাচ্ছে গ্রে মার্কেটে যে বাইকগুলো, এগুলো থাই হিসাবে আসে বা থাইল্যান্ড থেকে আসে। থাইল্যান্ডের বাইকগুলো দেখবেন অনেকগুলোতে আসলে এবিএস নাই। এখন থাইল্যান্ডের হিসাব আপনি বুঝবেন না। থাইল্যান্ডে রাস্তাঘাট আমাদের রাস্তাঘাট এত ঝুঁকিপূর্ণ না। থাইল্যান্ডে অনেক আপনার বড় বড় রাস্তাঘাট, আর আমাদের দেশের মতো এরকম ভিআইপি গাড়ি নাই, 3 চাকার ভিআইপি গাড়ি, এগুলো থাইল্যান্ডে জীবনও চলতে পারবে না। রাস্তায় নামলে দইরা নিয়ে যাবে গা। আর আমাদের দেশের তো এগুলোর কোনো নিয়ম শৃঙ্খলা নাই, পুলিশ দাঁড়ায় দেখে এই গাড়িগুলো আসলে বড় বড় গাড়িকে ফালাই দিয়া লাখ টাকার ক্ষতি করে দেয়। এখন আমাদের বাংলাদেশের পরিপ্রেক্ষিতে, বাংলাদেশের পার্সপেক্টিভ ভিউ থেকে মার্কেট অ্যানালাইসিস করতে গেলে বাইকগুলো বাংলাদেশে প্রথমত উৎপাদন করতে হবে। এখন রয়্যাল এনফিল্ডের দাম কেন কম?
রয়্যাল এনফিল্ড বাংলাদেশে উৎপাদন করে, রয়্যাল এনফিল্ড বাংলাদেশে উৎপাদনের প্ল্যান্ট তৈরি করছে, যেমন সিএফ মোটো বাংলাদেশে প্ল্যান্ট উৎপাদন করছে, প্ল্যান্ট আসলে তৈরি করার মতো ইনভেস্ট করছে। এই কারণে সিএফ মোটো বাইকের দাম বা সিএফ মোটো পার্টসগুলো কম দামে পাওয়া যাবে। রয়্যাল এনফিল্ডের দাম একটু কম দাম যখন শুরুতে তারা বিক্রি করছে, এখন নাকি রয়্যাল এনফিল্ডের দাম আবার বাড়ায় দিছে, আমি দেখলাম কালকে। সো রয়্যাল এনফিল্ডের দাম যেহেতু বাড়াইছে, তাহলেও রয়্যাল এনফিল্ড আস্তে আস্তে বলাচড়া লাক্সারি প্রোডাক্টের দিকে যাচ্ছে। এখন আসেন বাংলাদেশে যে ইয়ামাহা, বাংলাদেশে যে হন্ডা, বাংলাদেশে যে জিএসএক্সআর বা সুজুকি আর কি, সুজুকির তো জিএসএক্সআর, তারা কেন প্ল্যান্ট তৈরি করে না? তাদেরও প্ল্যান্ট আছে। সুজুকি যেমন আপনার 250 সিসি আনছে, 250 সিসি আনার ক্ষেত্রে হায়ার সিসির ক্ষেত্রে বাংলাদেশে গভর্নমেন্টের যে রুলস আছে, আপনি হায়ার সিসি বাংলাদেশে অনুমোদন বা আনার ক্ষেত্রে অবশ্যই কিছু না কিছু আপনাকে ম্যানুফ্যাকচার করতে হবে। আমাদের দেশে বাইকের যে কোনো কিছু ম্যানুফ্যাকচার করতে হবে, সেটা অবশ্যই আপনার চেসিসের কিছু না কিছু। এখন চেসিস যেটা আছে সেটা আপনি সম্পূর্ণ ম্যানুফ্যাকচার করতে পারবেন, অথবা চেসিসের আপনার 40% বাংলাদেশে ম্যানুফ্যাকচার করতে হবে, আর 60% আপনি উৎপাদন বাইরে থেকে এনে চেসিসে ফিটিং করতে পারবেন। এখন ক্ষেত্রে দেখা যাচ্ছে অনেক বাইক কোম্পানি কি করতেছে, আপনার যে 150 সিসি যে চেসিসগুলো, আমাদের সুজুকি বলেন, পালসার বলেন, এই বাইকগুলো কি করছে, আমি যেটা আর কি দেখছি, 150 সিসি যে চেসিসগুলো আছে, এই চেসিসের উপরেই 250 সিসি, 200 সিসি, 150 সিসি চেসিসের ভিতরে জাস্ট আপনার 2-3টা যেগুলো আপনার বাহ্যিক বাইরে বের হয়ে থাকে, ওই 2-3টা আপনার জিনিস চেঞ্জ করে এই চেসিসের ভিতরেই 250 সিসি ইঞ্জিন ঢুকিয়ে দিছে। যেমন বাহ্যিক কি, আপনার সাসপেনশন একটু মোটা করছে, তারপরে দেখা যাচ্ছে আপনার পিছনে যে রডগুলো দেখা যায়, যেগুলো বাহ্যিক আর কি, বাইরে থেকে বোঝা যায় যে কতটুকু আপডেটেশন হয়েছে, এগুলো একটু মোটা করে তারা তৈরি করে বিল্ড করে তারা বাজারে সেল দিছে। এখন এটাতে তারা বাংলাদেশে যে ক্লিয়ারেন্স আছে, বাংলাদেশে বিআরটিতে তারা দেখাইছে আমরা 60% বাংলাদেশে উৎপাদন করছি, এ থেকে বাংলাদেশের কিছুটা পরিমাণে ট্যাক্স আর কি অনেকাংশে কম হয়েছে। এখন আমাদের গভর্নমেন্টেরও কিছু রুলস এখানে আছে, আমাদের গভর্নমেন্টেরও কিছু নিয়ম কানুন আছে যেগুলো আসলে বাইকারদের পক্ষে না। এটা আনার জন্য আমাদের ইউটিউবারদেরও অনেক বতভ্যাস আছে, আমাদের ইউটিউবাররা এটা নিয়ে কাজ করে না। এখন আমি যতই কাজ করি বা আমার মতো 2-4টা ছোটো ইউটিউবাররা যতই কাজ করে, বড় বড় ইউটিউবারদের কাজ করতে হবে। দেখেন আমাদের দেশের যারা বড় বড় ইউটিউবার, যারা আমাদের রিপ্রেজেন্ট করে, আমাদের দেশে আপনার অলমোস্ট 300K সাবস্ক্রাইবার, 400K সাবস্ক্রাইবার, 600K সাবস্ক্রাইবার, 1 মিলিয়ন সাবস্ক্রাইবার, যারা একটু বাইক কমিউনিটির সাথে জড়িত আছে, তারা কখনো বাইকের প্রাইস নিয়ে কোনো কথা বলে না, কারণ তারা তো মাস শেষে টাকা পাচ্ছে, তাদের তো বাইক কেনার ক্ষেত্রে গায়ে লাগে না। যারা সাধারণ মানুষ, যারা একবার প্রান্তিক পর্যায়ে, তারা বোঝে আসলে একটা 5 লাখ টাকা 6 লাখ টাকা দিয়ে বাইক কেনা কতটুকু যুক্তিসঙ্গত বিষয়, বা কতটুকু উসুল হয় এই বাইকটা চালায়া, সেটা আসলে আমার বোধগম্য হয় না। কারণ আমাদের বাংলাদেশে যে পরিপ্রেক্ষিতে যে বাইকগুলো সেল হয়, কোনো বাইকই আপনার অ্যাকচুয়াল পারফরমেন্স করে না, বা অ্যাকচুয়াল পারফরমেন্স কোনো বাইকই আসলে আপনার থাকে না, বা অ্যাকচুয়াল পারফরমেন্স ওলা কোনো বাইকই বাংলাদেশে এখন পর্যন্ত বলা চলে যে সেল হয় না বা সেল হচ্ছে, এটা আসলে বলা যায় না। আমাদের বাংলাদেশে যে কোনো বাইক লঞ্চ হলে সে বাইকগুলোতে প্রচুর পরিমাণে কস্ট কাটিং করা হয়। এখন আমাদের মতো যারা ইউটিউবার আছে, তাদের কি কাজ, যতটুকু আর কি বুঝছি, আমাদের দেশের ইউটিউবারদের ভিডিও তো অনেক বছর থেকে দেখছি বা অনেক বছর থেকে দেখতেছি, তাদের কথাগুলো দেখে বা কথাগুলো বুঝে এতটুকু বুঝি যে তাদের আসলে আমাদের ওই যে আওয়ামী লীগ বা যে দলটা পলায়ে গেছে, সে দলের কিছু ইউটিউবার ছিল না, ওইটার আসলে প্রধান ছিল তহিদ আফ্রিদি। সো তহিদ আফ্রিদের মতো আমাদের বাইক কোম্পানিগুলো একটা আসলে আপনার গণ্ডির ভিতরে ইউটিউবারদের আটকায় ফেলছে। সে গণ্ডিটা হলো আপনার অনেক ইউটিউবারদের তারা মাসিক হিসাবে টাকা দেয়। এটা আপনারা রিয়েলাইজ করেন কি না আমি এতটুকু কেমনে জানি, আমি একবার বাংলাদেশের 2টা বড় বড় ইউটিউবার পূর্বাচল গেছিলো, তাদের সাথে কথা বলতেছিলাম। তাদের সাথে কথা বলা অবস্থায় আমি ইউটিউব চ্যানেলের নামগুলো আর বললাম না, সেই ইউটিউব চ্যানেলের মালিকরা পূর্বাচল যাইয়া আপনার চা পানি খাইছিল। আমি যখন জিজ্ঞেস করলাম, ভাই আপনারা অনেক বাইক কোম্পানি দেখি যে খারাপ করে, অনেক বাইক কোম্পানি দেখি ওভার প্রাইসে বাইক বিক্রি করে, এগুলো নিয়ে আপনারা যদি রেগুলার কন্টেন্ট তৈরি করেন বা রেগুলার আসলে ভিডিও তৈরি করেন, আমার মনে হয় এই জিনিসগুলো অতি সহজে আসলে কোনো বাইক কোম্পানি করতে পারবে না, বা কোনো বাইক কোম্পানি এই জিনিসগুলো করার জন্য সাহস পাবে না। ওনারা আসলে যে জিনিসটা বলছে বা সহজে আমার অ্যান্সার দিছে, ওনারা এইভাবে ডিপ্লোম্যাটিক অ্যান্সার দিছে যে ভাই দেখেন
ওনারা কিছু না কিছু তো বেনিফিট আমাদের দিচ্ছে, তো বেনিফিট দিচ্ছে বলেই তো আমরা ওনাদের বিপক্ষে যাচ্ছি না। না হলে বাংলাদেশে তো বড় বড় অনেক বাইক ব্লগার আছে, তারা তো তাদের বিপক্ষে যেত। এখন আমি যতটুকু বুঝি বা যতটুকু দেখছি, স্পন্সার বেঁধে এক একটা ইউটিউবারে এক একটা বাইক কোম্পানি লাখ টাকাও দেয়। সেটা অনেকাংশে অনেক স্পন্সার, অনেক বাইক কোম্পানির ব্র্যান্ড ভ্যালু নির্ভর করে। দেখা যাচ্ছে কোনো বাইক কোম্পানি লাখ টাকাও দিচ্ছে, কোনো বাইক কোম্পানি মাসিক হিসাবে কোটি টাকাও দিচ্ছে। এমনও আছে বিশ্বব্যাপী অনেক ইউটিউবার, বাংলাদেশে হয়তো কে কোটি টাকা পায় না স্পন্সার, কিন্তু বাংলাদেশের বাহিরে যদি কোনো ইউটিউবারের কথা আপনি বলেন, তাহলে বাংলাদেশের বাহিরে অনেক ইউটিউবারই কোটি টাকাও পায় মাসিক আপনার স্পন্সার মানি। সেটা হয়তো মোটো ব্লগে না, আদার্স কোনো ব্লগিং চ্যানেল, আদার্স কোনো কন্টেন্ট চ্যানেল হতে পারে। এখন দেখেন আমাদের বাংলাদেশের পরিপ্রেক্ষিতে 2-3টা মিথ আছে বাইক কেনার ক্ষেত্রে, যে আপনি যে বাইকটা আসলে রাস্তাঘাটে একটু প্রিমিয়াম বাইক, সেগুলো আসলে কেনার চিন্তা ভাবনা করেন বা কেনার চেষ্টা করেন। আমি যতটুকু বুঝি, আপনার যদি এবিলিটি প্রিমিয়াম বাইক কেনার জন্য না হয়, আপনি আসলে প্রিমিয়াম বাইক কিনেন না। অযথা আপনি দাঁড় দেনা করে কর্জা করে প্রিমিয়াম বাইক কিনবেন, পরবর্তীতে দেখা যাচ্ছে কিছুদিন পর আপনার ফ্যামিলি সিচুয়েশন খারাপ হলে, আপনার নিজের যদি এটা বিক্রি করে দিয়ে টাকা পয়সা আপনার ফ্যামিলিকে সাপোর্ট দিতে হয়, তাহলে আমার মনে হয় না যে এটা ভালো হবে বা এটা আসলে ফেভারেবল কারোর জন্যই হবে। আপনি প্রিমিয়াম বাইক তখনই কিনবেন যখন আপনি প্রিমিয়াম বাইকটা ভরণ পোষণ করতে পারবেন। এখন আপনি একটা হাতি কিনা ফেললেন, সে হাতিটা আপনি ভরণ পোষণ করতে পারলেন না। আপনি হাতিটারে কিনছেন হাতিটারে পালার জন্য, কিন্তু হাতিটার খাবারই জোগাড় করতে পারলেন না, তাহলে আপনার তো হবে না। আমি যেটা মনে করি, আমাদের কাস্টমারদের সবচেয়ে বড় বোকামি হলো, আমরা আসলে স্টুডেন্ট লাইফে যারা থাকে বা আছেন, তারা একটা সবচেয়ে বড় ভুল যেটা করেন, সো ম্যাক্সিমাম ভুলটাই হলো তারা আসলে বাইক কেনার ক্ষেত্রে লাক্সারি বাইকগুলোকে বেশি ফেভারেবল মনে করেন বা লাক্সারি বাইকগুলোকে বেশি পছন্দ করেন। কারণ অনেকে ভাবেন যে আমি যদি একটা ইয়ামাহা R15 ভার্সন 4, ইয়ামাহা R15 ভার্সন M বাইকগুলো চালাই, তাহলে আমাকে না সোসাইটিতে কত দাম দিবে বা সোসাইটিতে কত আসলে ইম্প্যাক্ট পড়বো আমি, বা আমি কত একটা ইম্প্যাক্টফুল মানুষ হিসেবে সোসাইটিতে বসবাস করব। এখন দেখেন, বাইক আপনার কখনো আইডেন্টিটিকে প্রকাশ করবে না। আমি অনেক ভিডিওতে বলছি, আপনার আইডেন্টিটি আপনার নিজেকে তৈরি করতে হবে। আপনি যদি যেমনটা বলছি যে হাতি যদি কিনেন, হাতির খাবারটা চালানোর ব্যবস্থা তো আপনাকেই করতে হবে, না হলে তো হবে না। আপনার হাতিটা চালানোর ব্যবস্থা যদি আপনি করতে পারেন, তাহলে অনেকাংশে আপনি অনেক কিছু থেকে রেহাই পাবেন। আর যদি হাতির চালানোর টাকা আপনার ফ্যামিলি থেকে নিয়ে দিতে হয়, তাহলে কিছু দিনের ভিতরেই আপনার ফ্যামিলি আপনাকে সাপোর্ট করা বন্ধ করে দিবে। অনেকে আমার সাথে রিয়েলাইজ করতে পারবেন, যেমন অনেকে আমি দেখছি আমার এলাকার ছোট ভাই, অনেকে আসলে ফাট করে গিয়া আপনার GSX-R, CBR এই বাইকগুলো কিনে ফেলছে ফ্যামিলি থেকে চাপ দিয়ে টাকা পয়সা নিয়ে, কিন্তু পরবর্তীতে এই বাইকগুলো আসলে রাখতে পারে নাই। এই কারণে তারা পরবর্তীতে বাইকগুলো সেল করে দিতে হয়েছে। তারা অনেক সাডেন টাইমের জন্য একটা বড় ডিপ্রেশনে চলে গেছে। কারণ কোনো জিনিস আসলে আপনি পাইলে পরবর্তীতে সেই জিনিসটা যদি আপনি হারায় ফেলেন, সেটার কষ্ট কিন্তু অনেক বেশি। আপনি একটা জিনিস কিনতে পারতেছেন না, সেটা আসলে আলাদা বিষয়, কিন্তু আপনি কোনো জিনিস কিনলেন, সেটা আবার সাডেন টাইমের জন্য আপনার বিক্রি করে দিতে হয়েছে, তাইলে এটা কিন্তু অনেক বড় ইম্প্যাক্ট পড়ে আপনার বাহ্যিক আপনার লাইফের উপর। এখন আমি যেটা মনে করি যে যারাই আসলে বাইক কেনার চিন্তা ভাবনা করতেছেন বা যারাই আসলে বাংলাদেশে বাইক কিনবেন, অবশ্যই একটা নির্দিষ্ট অ্যামাউন্ট সেট করেন, যে অ্যামাউন্টটা আপনার জন্য হার্মফুল হবে না। এখন আসেন, বাংলাদেশে বাইকগুলোর দাম কি আদৌ কমবে? আমি যতটুকু মনে করি, বাংলাদেশে যে বাইকগুলো আপনারা দেখতেছেন, R15M, R15 ভার্সন 3, দেখা যাচ্ছে আদার্স অনেক বাইক বাংলাদেশে সেল হচ্ছে, এই বাইকগুলোর দাম আমার মনে হয় না কমবে। এখন একটা সময় কোম্পানি যখন তাদের লাইন আপে দামি দামি বাইক আছে যেগুলো হায়ার সিসি, এগুলো যখন আনবে, তখন তারা এই সিস্টেম করতে পারে, তারা মার্কেটিং এভাবে করতে পারে যে আমরা যে বাইকগুলো সেল করছি একটু দামি বাইকগুলো, এগুলো হলো CBU বাইক বা দেখা যাচ্ছে লাক্সারি প্রোডাক্ট। সো লাক্সারি প্রোডাক্ট বলে তারা এইভাবে আইফোনের মতো আর কি বিজনেস করতে পারে, বা তাদের বিজনেস মডেলটা এইভাবে করতে পারে যে বাইকগুলো একটু কাইন্ড অফ লাক্সারি প্রোডাক্ট। এই কারণে বাইকগুলো সবার জন্য না, যারা কিনবেন তারা একটু লাক্সারিভাবে চালাবেন, লাক্সারিভাবে জীবনযাপন করবেন, এই কাইন্ড অফ সোকল কিছু মার্কেটিং তারা করতে পারে, যেটা অনেক বাজে মার্কেটিং আমি মনে করি। এই মার্কেটিংগুলো আসলে কখনো উচিত না কোনো বাইক কোম্পানির করার। এখন আসেন, বাংলাদেশের পরিপ্রেক্ষিতে ভবিষ্যতে যদি ইয়ামাহা R3 যেটা আছে R3 আনে,
তাহলে কি ইয়ামাহা R15 ভার্সন 3, ইয়ামাহা R15 ভার্সন M এর বাইকের দামগুলো কমবে? এখন আমি যতটুকু বুঝি বা আমার ছোট্ট জ্ঞান থেকে, ইয়ামাহার গাড়ি যদি বাংলাদেশে ভবিষ্যতে R3 আনে, সেটা তো বাংলাদেশে উৎপাদন করতে হবে। হয়তো এইগুলোর সিমিলার প্রাইস রাখবে, না হলে এইগুলো থেকে একটু বেশি প্রাইস তারা দিবে, 10-20 হাজার 15 হাজার। কারণ তারা আর না হলে এই বাইকগুলোকে একটা সময় তাদের ডিসকন্টিনিউ করে দিতে হবে, না হলে এই বাইকগুলো দেশীয়ভাবে উৎপাদন করতে হবে। এখন দেশীয়ভাবে আপনি যখন কোনো বাইক উৎপাদন করতে যাবেন, তখন কিন্তু সেই বাইকের প্রাইসটা এমনিতেও কম হবে। কারণ দেশীয়ভাবে কোনো বাইক আসলে উৎপাদন করতে গেলে সে বাইকের আপনার ট্যাক্স, সে বাইকের যাবতীয় খরচ অনেক কম হয়, যেটা আপনি যদি বাইরে থেকে আমদানি করতে যান সে বাইকের তুলনায়। এখন বাইরে থেকে আমদানি করতে গেলে ট্যাক্সগুলো অনেক বেশি আমাদের দেশে। ইভেন বাইরের বাইকগুলোর কোয়ালিটিও আমাদের দেশের কোয়ালিটি থেকে অনেক ডেভেলপ। যেমন আমাদের দেশে ফিটিংয়ের ক্ষেত্রে কি হয়, আপনি বাইকের ফিটিং প্ল্যান্টে যাবেন, যাওয়ার পর দেখবেন যারা ফিটিং করে আর কি, তাদের কথা বলতেছি, অনেকে দেখবেন আপনার কারিগরি বা এই টেকনিক্যাল লাইনে পড়াশোনা বাদে তারা অনেকে বিবিএ করছে, অনেকে অনার্স করছে, অনেকে ইংলিশে মাস্টার্স করছে, তারাও এই প্ল্যানগুলোতে কাজ করতেছে। আমি বলতেছি না এটা খারাপ, এতে কর্মসংস্থান হচ্ছে, কিন্তু অ্যাকচুয়াল মানুষগুলো অ্যাকচুয়াল জায়গায় যেতে পারে না। এই কারণে বাইকের প্রাইসগুলো আসলে ডাউনফল হয় না বা বাইকের প্রাইসগুলো আসলে কমে না। সো আমাদের বাংলাদেশের বাইক মার্কেট নিয়ে আমাদের বড় বড় ইউটিউবাররা যতদিন আসলে কথা না বলবে, অতদিন আমার মনে হয় না যে বাইকের প্রাইসের দাম আসলে কমবে। সো বাইকের প্রাইসের দাম কমাতে হলে অনেক বড় বড় যে সোকল কিছু ইউটিউবার আছে, সোকল কিছু যে আপনার অনলাইন অ্যাক্টিভিস্ট আছে, যারা একটু বাইকিং কমিউনিটির সাথে কাজ করে, তাদেরকে কথা বলতে হবে বা তাদেরকে জোরে সোরে বলতে হবে যে বাইকের প্রাইস কেন কমে না, এই বাইকে এই স্পেসিফিকেশন ধরে ধরে কথা বলতে হবে। কারণ এখন আমাদের বাংলাদেশে কম্পারিজন করার মতো স্পেসিফিকেশনওয়ালা বাইক অনেক আছে। তো আপনারা কথা বললে আমি মনে করি আমার ছোট্ট জ্ঞান থেকে বাইকের প্রাইস অবশ্যই কমবে। আর বাংলাদেশে বাইকের প্রাইস না কমার বা বাংলাদেশে বাইকের প্রাইস বেশি হওয়ার কারণগুলো আমি চেষ্টা করছি আপনাদেরকে বোঝানোর জন্য। এখন আপনারা কতটুকু বুঝতে পারছেন সেটা যদি আপনারা কমেন্ট করেন, তাইলে আমি বুঝতে পারবো। আর লাইক কমেন্ট শেয়ার করতে টাকা পয়সা খরচ হয় না, অথচ কিপটামি কেন করবেন? কিপটামি করে লাভ নাই, কিপটামি করেন না।